সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। তো যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সময় কাজে আসবে। তো আমরা প্রথমে দেখব যে মৌলিক সংখ্যা আসলে কি। তো আমরা যদি বইয়ের ভাষায় বলি, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই নির্দিষ্ট সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন কথা হচ্ছে ভাগ করা যায় না এই কথাটার অর্থ কি? ভাগ করা যায় না এই কথাটার অর্থ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। এখানে আমরা ভাগ করা বলতে এই কথাটা বোঝাবো। তাহলে আমরা কি বললাম, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরো এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখে আসি যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাটা কি, আমাদের বোঝার জন্য আমি এখানে দুইটা ছকে কিছু সংখ্যা লিখে রাখছি। যখন এই ছকে আছে আমাদের 2, 5 এবং 13। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে লিখে রাখছি গুণনীয়ক। এখন তাহলে গুণনীয়কটা কি সেটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যে বললাম যে একটা সংখ্যাকে অন্য এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মৌলিক সংখ্যার ক্ষেত্রে। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে বললাম যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলতেছি আমরা গুণনীয়ক। যেরকম বলি যে এখানে আমরা একটা সংখ্যা লিখছি 2। এই 2 সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি এবং 2 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এই 1 এবং 2 হচ্ছে এই 2 এর গুণনীয়ক। আবার 5 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2, 3 বা 4 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি। আবার 13 সংখ্যাকে 1 দিয়ে ভাগ করতে পারি, 13 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখি যে এখানে যে তিনটা সংখ্যা লিখছি, যে 1 এবং ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারতেছি না। আচ্ছা, এখানে এবারে এই ছকের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা একটু দেখি। যে প্রথমে আছে আমাদের 6। তাহলে 6 কে আমি 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি এবং 6 দ্বারা ভাগ করতে পারি। 9 সংখ্যাটাকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি এবং 9 দ্বারা ভাগ করতে পারি। 12 এই সংখ্যাটাকে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি এবং 12 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা এই যে দুইটা ছকে যে সংখ্যাগুলো লিখলাম, তাহলে আমরা দুই ছকে দুই ধরনের সংখ্যা লিখছি। এখানে এই ছকটাতে আমরা ডান পাশের ছকটাতে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে সংখ্যাগুলো লেখা আছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, বা 1 এবং ওই সংখ্যা ছাড়া তার আর কোনো গুণনীয়ক নাই। আর বাম পাশের যে ছকটা আছে এই ছকে দেখা যাচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য আরো কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, বা 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো কিছু গুণনীয়ক আছে। তাহলে আমরা সংজ্ঞায় যেটা বলে আসছিলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া যে যার কোনো গুণনীয়ক নাই বা যাকে ভাগ করা যায় না সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই ছকের ভিতর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, অর্থাৎ যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। এবং এই ছকের ভিতর আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কিছু গুণনীয়কও আমাদের আছে। যেরকম এটার ক্ষেত্রে 2, 3 আছে, 9 এর ক্ষেত্রে 3 আছে, 12 এর ক্ষেত্রে 2, 3, 4, 6 এইগুলো আছে। তাহলে যেটা আমরা সংজ্ঞায় বলছিলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো কিছু এক বা একাধিক গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে আমাদের তাহলে
যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক। এই এক সংখ্যাটাকে কিন্তু আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে এক কি আমাদের মৌলিক সংখ্যা হবে? প্রশ্ন হচ্ছে যে না, এক হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা মৌলিকও না যৌগিকও না, এবং সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে জানলাম। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে সহমৌলিক সংখ্যাটা কি সেটা আমরা একটু আলোচনা করব। সহমৌলিক সংখ্যা জানতে হলে আমাদের আগে গুণনীয়কগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আগেই বললাম যে গুণনীয়ক হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে বলা হচ্ছে যে গুণনীয়ক। এখন আমরা সহমৌলিক সংখ্যা যদি কথাটা বলি তাহলে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সহ আর একটা হচ্ছে মৌলিক। তার মানে মৌলিক সংখ্যা সাথে থাকবে। তার মানে এখানে সহমৌলিক সংখ্যা কখনো একা হয় না। সহমৌলিক সংখ্যা হয় সবসময় একটার সাপেক্ষে আরেকটা বা একটার সাথে আরেকটা। যেরকম আমরা কখনো বলতে পারবো না যে 5 একটি সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো? যেটা বলছি যে আমরা সবসময় বলতে পারবো একটার সাথে, যেরকম আমরা বলতে পারি 3 এবং 5 যদি দুইটা সংখ্যা হয় তাহলে বলতে পারবো যে 3 এবং 5 একে অপরের সহমৌলিক সংখ্যা, বা 3 এবং 5 একে অপরের সহমৌলিক সংখ্যা নয়, এভাবে বলতে পারবো। তার মানে সহমৌলিক সংখ্যা সবসময় একটার সাথে থাকে। এখন দেখি আমরা যে সহমৌলিক সংখ্যাটা কি বা কাকে বলবো। সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন যে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন সেটাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। এখন কথা হচ্ছে যে গুণনীয়ক কথাটা তো আমরা বুঝলাম যে যে সকল সংখ্যাকে অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। এখন কথা হচ্ছে সাধারণ গুণনীয়ক কথাটা কি। তাহলে আমরা একটু দেখি সাধারণ গুণনীয়কটা কি। আমরা এখানে এই উদাহরণ থেকে যদি আসি যে আমাদের এইখানে দুইটা এই 9 এবং 12 এই দুটো সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি, এই 9 সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1, 3 এবং 9। 12 সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এইগুলো হচ্ছে 9 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন গুণনীয়ক আমরা বুঝলাম, এখন কথা হচ্ছে সাধারণ গুণনীয়ক কি, বা এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। এই তিনটা সংখ্যার ক্ষেত্রে আমি চিন্তা করি তাহলে এই 6, 9 এবং 12 এই গুণনীয়কগুলোর ভিতর এমন কিছু গুণনীয়ক আছে যেটা 6 এর ভিতরও আছে, 9 এর ভিতরও আছে, 12 এর ভিতরও আছে। যেরকম কি আমরা যদি বলি 1, এই 1 গুণনীয়কটা 6 এরও আছে, 9 এরও আছে, 12 এরও আছে। 3, এই 3 গুণনীয়কটা কি 6 এরও আছে, 9 এরও আছে এবং 12 এরও আছে। তাহলে এই যে 1 এবং 3 এই গুণনীয়কগুলো প্রত্যেকের ভিতর আছে। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে ওই সকল গুণনীয়ক যে সকল গুণনীয়ক এই সকলের ভিতরে আছে। তার মানে 6, 9 এবং 12 প্রত্যেকের ভিতর আছে, সেই সকল গুণনীয়ককে বলবো আমরা সাধারণ গুণনীয়ক। যেমন আমরা যদি বলি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাধারণ বৈশিষ্ট্য বলো, তাহলে আমাদের এমন কিছু বৈশিষ্ট্য বলতে হবে যে বৈশিষ্ট্যগুলো সকল ছেলেমেয়ে বা সকল ছাত্রছাত্রীর ভিতর আছে। তাহলে সাধারণ গুণনীয়কও তাই, যে সকল গুণনীয়ক সকলের ভিতর আছে সেইগুলোকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন চলে আসি আমরা সহমৌলিকের ভিতর। তাহলে সহমৌলিকের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলে তাদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো, আর যদি 1
ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেইগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো না। এখন আমরা যদি 6, 9 এবং 12 এই তিনটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমাদের 1 ছাড়াও 3 আছে, যেটা আছে সাধারণ গুণনীয়ক। তাহলে যেহেতু 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে, এই জন্য 6, 9 এবং 12 সহমৌলিক সংখ্যা নয়। যদি আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি 5 এবং 13, তাহলে আমরা 5 এর গুণনীয়ক দেখতেছি 1 এবং 5, 13 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 13। তাহলে এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক এদের নাই। তাহলে কথা হচ্ছে যে আমরা সংজ্ঞায় বলেছিলাম 1 ছাড়া যদি সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে 5 এবং 13 এর ক্ষেত্রে আমরা চিন্তা করলে 1 ছাড়া এদের আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে আমরা বলতে পারি যে 5 এবং 13 হচ্ছে সহমৌলিক সংখ্যা। আমরা বলতে পারি যে 5 এবং 13 সহমৌলিক সংখ্যা। কিন্তু যদি আমরা 9 এবং 12 বা 6, 9 বা 6, 9, 12 এইগুলোর কথা চিন্তা করি তাহলে এরা কিন্তু একে অপরের সহমৌলিক সংখ্যা নয়, কারণ এছাড়াও এদের আরো অনেক সাধারণ গুণনীয়ক আছে, এজন্য আমরা এদেরকে সহমৌলিক সংখ্যা বলবো না। তো এই ছিল আমাদের তিনটা বিষয়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা সংক্ষেপে যদি আরেকবার এগুলো একটু মনে করার চেষ্টা করি তাহলে মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা এক এবং ওই নির্দিষ্ট সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, বা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যৌগিক সংখ্যা আছে তার উল্টা, যে এক এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক গুণনীয়ক থাকতে পারে, বা এক এবং ওই সংখ্যা ছাড়া আরো একাধিক এক বা একাধিক সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যেতে পারে। আর সহমৌলিক সংখ্যা হচ্ছে কি, যে আমাদের একাধিক সংখ্যা যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে সেইগুলোকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। আর যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটাকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো না। আর একটা কথা, সহমৌলিক সংখ্যা কখনো একা হয় না, সহমৌলিক সংখ্যা সবসময় একটার সাথে হয়। যেরকম আমরা বলতেছি 5 এবং 13 সহমৌলিক সংখ্যা, 6 এবং 9 সহমৌলিক সংখ্যা 9, এরকম একটার সাথে সবসময় হয়, কখনো এটা একা হবে না। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার এই ক্লাসটা ভালো লাগলো। আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।